সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, ভ্যাট শুল্ক বৃদ্ধি ও টিসিবি ট্যাক্সের মধ্যে প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন। সম্প্রতি সরকার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য দুটো অধ্যাদেশ জারি করেছে। এরপরে মূল্যস্ফীতি ও ব্যবসায়িক খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার তার রাজস্ব আয় বৃদ্ধির জন্য করের আওতা বাড়াবে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কর বাড়ানোর ক্ষেত্রে সরকারকে স্মরণ রাখতে হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যাতে নেমে না যায় ও তাদের ভোগান্তি যাতে না বাড়ে। বিগত অবৈধ সরকারের গণবিরোধী লুটেরা অর্থনৈতিক নীতি ও বিদেশি সীমাহীন অর্থ পাচারের ফলে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জীবন ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় আছে। মহামারী করোনায় নিঃস্ব হয়ে শহর ছেড়ে গ্রামে গিয়েছিল অনেক পরিবার, যারা আর শহরে ফিরতে পারেনি। সরকারি মেগা প্রজেক্টে বিদেশ থেকে কর্মী এনে কাজ করানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের বেকার শ্রমিক বসত ভিটা, কৃষি জমি ও হালের জন্য বিক্রি করে বিদেশে কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছে, কারণ বিদেশি শ্রমিক পাঠানোর সেক্টরে তৈরি হয়েছিল সিন্ডিকেট। গার্মেন্টসে কাজ করতে গিয়ে নারী শ্রমিক বারবার বঞ্চিত হয়েছে ন্যায্য মজুরি থেকে, বেঁচে থাকা ন্যূনতম ফেসিলিটিস থেকে। আর শিক্ষিত মধ্যবিত্ত তার কষ্টের কথা বলতে না পারে হয় বিদেশে পাড়ি জমাচ্ছে, না হয় দেশেই মানবতার জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে। 2024 সালে এই মধ্যবিত্ত, এই গার্মেন্টস শ্রমিক, এই সাধারণ মানুষ অবৈধ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। তাদের প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ন্যূনতম জীবনযাপনের উপকরণগুলো তাদের জন্য সহজলভ্য হবে, ভেঙে যাবে লুটেরার সিন্ডিকেট, বৃদ্ধি পাবে তাদের ক্রয় ক্ষমতা, ফিরে পাবে তাদের আত্মমর্যাদা। আপনারা জানেন, বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও বিদেশি অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে। এই অবস্থায় বিগত অবৈধ সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের IMF এর কাছ থেকে 4.7 বিলিয়ন ডলার ঋণ সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল। আপনারা জানেন, যে কোনো দেশের জন্য IMF এর লোন হলো লোন প্রাপ্তির সর্বশেষ আশ্রয়। এই কঠিন শর্ত ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি এই অধ্যাদেশগুলো জারি করেছে। কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকারের কাছে আমাদের প্রশ্ন, অবৈধ সরকারের ঋণের এই শর্ত বর্তমান সরকার পুনর্বিবেচনার জন্য IMF কে আহ্বান জানিয়েছে কি, তা আমাদের কাছে স্পষ্ট নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার একটি অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না। পাশাপাশি আপনারা অবগত আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠান টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, তারা গরিব জনগণ যাতে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে তার জন্য ট্রাকে করে বিক্রয় করে। এটি একটি অবমাননাকর প্রক্রিয়া। আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে 5 টাকা 10 টাকা কমে চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার, তাও ট্যাক্সের বন্ধ করার ঘোষণার মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে। আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে। এমন অবস্থায় আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিবি ট্যাক্সের এই মুহূর্তে চালু করতে হবে। অর্থনীতির পুনরুদ্ধারে বিকল্প হিসেবে আমাদের প্রস্তাব, সরকার এক্ষেত্রে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনমানের ক্ষতি করবে না। আমরা জানি প্রত্যক্ষ কর বাড়ানোর সরকারের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে অবশ্যই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বিদ্যমান কর কাঠামোয় যে সীমাহীন দুর্নীতি হয় তা বন্ধ করার উদ্যোগ নিলে রাজস্ব আয় বাড়বে। বিগত সরকার 15 বছরে বিদেশে 234 বিলিয়ন ডলার মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র উঠে এসেছে। সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিগত 15 বছরে দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে 92,000 কোটি টাকা লোপাট হয়েছে ও খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2 লাখ কোটি টাকা বেশি। এগুলো আদায়ের উদ্যোগ নিতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দেশে বিদ্যমান অর্থনীতির আদালত 2003 সরকারকে দ্রুত ট্রাইব্যুনাল করার যাবতীয় আইনি সুযোগ দিয়েছে। সরকারের সুযোগ ব্যবহার করে দ্রুত একটি ট্রাইব্যুনাল গঠন করে খেলাপি অর্থ আদায় ও অনাদায়ে তাদের সম্পত্তি প্রয়োগ করতে পারে। আমরা সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষকে নতুন করে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না।
এমন কিছু করবেন না যাতে রক্ত দিয়ে স্বৈরাচার উৎখাত করা সাধারণ জনগণের জীবনযাপনের কষ্ট বেড়ে যায়। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন IMF এর ঋণের বোঝা টানতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় শতাধিক পণ্য এবং সেবার উপরে তারা নতুন করে মূল্য সংযোজন কর, ভ্যাট এবং শুল্ক বাড়িয়েছে। আমরা দেখি গুঁড়া দুধ, যেটা শিশুদের এবং আমাদের অন্যান্য প্রয়োজন ব্যবহার করতে হয়, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। মানুষ আসলে খাবে কি, মানুষের জীবনের নিরাপত্তা কোথায়, জীবিকার নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, IMF যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যন্তরীণ সরকার তাদেরকে অবশ্যই IMF এর সাথে যে চুক্তি আছে সেই চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। আমরা সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয় বৃদ্ধি পায় এবং জনগণের জীবনে নাভিশ্বাস তৈরি হয়। একই সাথে আমাদের দাবি থাকবে, আপনারা জেনে থাকবেন যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে, সেখানে একেবারে ডাটা ধরে ধরে যেগুলো প্রকাশিত, সেই প্রকাশিত ডাটার প্রথম মার্ক থেকেই আমরা দেখতে পাই যে $234 বিলিয়ন পাচার করা হয়েছে। এক প্রত্যাশিত করতে $3 বিলিয়ন কাছাকাছি খরচ হয়েছে। $234 বিলিয়ন দিয়ে 78টা প্রত্যাশিত করা সম্ভব হতো যদি সেই টাকাগুলো আমাদের দেশে থাকতো। আমরা সরকারকে আহ্বান জানাই, যেসব টাকা এই $234 বিলিয়ন প্রায় 78টা প্রত্যাশিত বিদেশে পাচার করা হয়েছে, এই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তার ভিতর দিয়ে জনগণের যে জীবনযাত্রার মান সেগুলো উন্নত হবে এবং জনগণকে অতিরিক্ত যে ভ্যাট, শুল্ক, এগুলোর বোঝা গ্রহণ করতে হবে না। ধন্যবাদ সকলকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।